বিসমিল্লাহির রহমানির রহিম। গুড আফটারনুন, শুভ বিকাল। ইতিমধ্যে বিপিএড কারিগরি বোর্ডের অধীনে কমিউনিকেটিভ ইংলিশের বেশ কয়েকটি ক্লাস অনুষ্ঠিত হয়েছে এবং এই ক্লাসে আপনাদের অনেক দিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রশ্নের মডেল সম্পর্কে। এখানে কমিউনিকেটিভ সিস্টেমে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে একটি প্যাসেজ থাকবে। প্যাসেজের উপরে প্রশ্ন, ট্রু ফলস, এমসিকিউ, ফলো চার্ট, এ ধরনের বেশ কিছু প্রশ্ন সম্পৃক্ত করা হবে এবং বি গ্রুপের ভিতরে আপনাদের গ্রামাটিক্যাল আইটেমে যে কোনো গ্রামার আসতে পারে। এখানে কোনো সিলেবাসের সম্পৃক্ততা করা হয়নি, সো আমরা এখানে সকল প্রকার গ্রামার গুলো দেখার চেষ্টা করব, চেঞ্জিং থেকে শুরু করে ভার্ব কারেকশন সহ সকল প্রকার গ্রামারের সম্পৃক্ততা এখানে লক্ষণীয়। তো কোন গ্রামার পরীক্ষা আসবে এটা কিন্তু বলা আসলে মুশকিল। তা আমাদেরকে সব বিষয়ের উপরে প্রস্তুতি নিতে হবে। ট্রান্সফরমেশন যেমন ইম্পর্টেন্ট, কমপ্লিটিং সেন্টেন্স, ভার্ব কারেকশন, উইথ ক্লু, উইদাউট ক্লু। রিয়ারেঞ্জ এ পর্যন্ত আসতে দেখা যায়নি, তো রিয়ারেঞ্জটা আমরা আসলে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নেই এক হিসাবে, তো রিয়ারেঞ্জ আপনাদের পড়বে না। আপনাদের লেটার আসবে, প্যারাগ্রাফ আসবে, এরপর রিপোর্ট রাইটিং এটাও আসতে পারে। তো লেটার এবং প্যারাগ্রাফ আর মেইল, ইমেইল যেটা বলা হয়, এগুলো কিন্তু কনফার্ম আপনাদের আসবে। তো আপনাদের একটা সাজেশন এই রিটেন সাইডের উপরে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো এখানে রাবেয়া আক্তার দেখা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন কি? আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন। রাবেয়া আক্তার, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, 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 শুনতে পাচ্ছি স্যার। আপনি কি কারিগরি ডিপার্টমেন্টের আন্ডারে আন্ডারে বিপিএড করছেন? আপনি কি জি কারিগরি? স্যার। কারিগরিতে তাহলে তো কমিউনিকেটিভ ইংলিশ আছে। আমি আসলে ক্লাসে পাই না, বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আমি ইতিপূর্বে যে কথাগুলো ইতিমধ্যে বলেছি এগুলো বোধহয় আপনার নলেজে গিয়েছে, তাই না? শুনতে পেয়েছেন যে প্রশ্নের হ্যাঁ, ধরনটা হ্যাঁ। হবে। তো আমি অল্প একটু ক্লাসের পরে আপনার যে প্রশ্ন থাকে বা আপনাদের প্রশ্ন থাকে, আপনি আমার সাথে সরাসরি কথা বলে যে কোনো প্রশ্ন থাকলে সমাধান নেওয়ার চেষ্টা করবেন। তো আমি কিছুক্ষণ একটু আপনাদের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। তো আমরা কিন্তু কমিউনিকেটিভ টাইপের ইংলিশ প্রশ্নটা এখানে পাবো। কমিউনিকেটিভ সিস্টেমে যে প্রশ্নটা আসে, প্যাসেজ থাকবে, গ্রামার থাকবে এবং রিটেন সাইড থাকবে। তো প্যাসেজে আপনাদের যে 60 মার্কস রয়েছে, এখানে 15 মার্কস কিন্তু প্যাসেজে থাকবে। বাদ বাকি গ্রামার এবং আপনার যে রিটেন সাইড রয়েছে এই রিটেন সাইডে থাকবে। রিটেন সাইডের মধ্যে আপনার তিনটা জিনিসের সম্পৃক্ততা থাকতে পারে। নাম্বার ওয়ান, কিন্তু প্যারাগ্রাফ কনফার্ম থাকবে এবং লেটার থাকবে। লেটারের মধ্যে আপনাদের ফর্মাল এবং ইনফর্মাল এই দুইটা সিস্টেমে লেটার থাকতে পারে। তো বিশেষ করে যেগুলো বিজনেসের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত, এই ধরনের থিম এর আলোকে এই লেটারগুলো বেশি আসতে দেখা যায়। আমার কথা বুঝতে না পারলে পরে কথা বলবেন, আমি সময় দেব। তো বিজনেসের উপরে যেগুলো, বিজনেসের আলোকে এই ধরনের লেটারগুলো বেশি আসতে দেখা যায়। এবং ইমেইল, তো ইমেইল এবং লেটার দুটোই কিন্তু আবার মাঝে মাঝে আসে। ইমেইলও আসে আবার লেটারও আসে, তবে প্যারাগ্রাফ কনফার্ম আসবে। আবার মাঝে মাঝে ইমেইল এবং লেটারের একটিকে অফ করে দিয়ে আপনার রিপোর্ট রাইটিং আসে। রিপোর্টটা আপনারা বোধহয় প্রিভিয়াসলি ইন্টারমিডিয়েট লেভেলে আপনারা করেছেন, ঠিক প্যারাগ্রাফের মতো।
এখানে রিপোর্টটা লিখতে গেলে ডেট এবং স্থান এবং যে লিখছে এই তিনটা জিনিসের সম্পৃক্ততা করে জাস্ট প্যারাগ্রাফের মতো একটা অনুচ্ছেদ লিখে দিলেই রিপোর্ট হয়ে যায়। ধরে নেন ট্রাফিক জ্যামের উপরে একটা রিপোর্ট লিখতে বললো, কোনো একটা এরিয়াকে, লোকেশনকে উল্লেখ করে আপনি জাস্ট প্যারাগ্রাফের মতো কিছু তথ্য ভিত্তিক বক্তব্য উপস্থাপন করবেন এবং সেখানে সম্পৃক্ত করবেন, রিপোর্টের ক্ষেত্রে বলছি কিন্তু, সেখানে সম্পৃক্ত করবেন আপনার আপনার নাম, তারপরে তারিখ, প্রথমে তারিখ, তারপরে আপনার নাম, তারপরে হচ্ছে স্থান, অর্থাৎ কোন স্থানের আলোকে আপনি আপনার রিপোর্টটা তৈরি করছেন। এই কয়টি বিষয়ের সম্পৃক্ততা কিন্তু এখানে খুব প্রয়োজন হবে। তো আমরা এখানে যে বিষয়টা দেখছি, এখানে যে একটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন, আজকে ক্লাসের মডেল। তো এই ক্লাসের মডেল কিন্তু আমরা পার্টস অফ স্পিচের উপরে পার্টস অফ স্পিচের উপরে এখানে এখানে একটু কথা বলার চেষ্টা করেছি। তো পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে, এখানে আমি আলোচনা করব না। পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি, এ ব্যাপারে অনেক ধারণা রয়েছে। এবং এর পরবর্তীতে আমি নাউনের উপরে একটু কথা বলার চেষ্টা করেছি। দেখেন, নাউন আর ওয়ার্ডস দ্যাট আর ইউজড টু নেম পিপল, প্লেস, অ্যানিমালস, আইডিয়া অ্যান্ড থিংস। Nouns can be classified into two depending on their functions. অর্থাৎ তার কাজের উপরে ভিত্তি করে, কাজের ভিন্নতার উপরে ভিত্তি করে নাউনকে কিন্তু দুই ভাগে ভাগ করা হচ্ছে, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে যেটা দেখা যাচ্ছে, এখানে কংক্রিট নাউনকে কিন্তু আমরা কয় ভাগে ভাগ করেছি? কংক্রিট নাউনকে আমরা 4 ভাগে ভাগ করেছি, এটাও আপনাদের জানা আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে কথা বলবো এক্সাম্পলস অফ নাউন্স ইউজড ইন সেন্টেন্স, মানে নাউনটা সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার করা হয়। এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় এসে যায়, প্রায় পরীক্ষায় আসে এই জাতীয় প্রশ্ন। বিশেষ করে চাকরির পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন বেশি আসতে দেখা যায়, যে এক্সাম্পল অফ নাউন্স ইউজড ইন সেন্টেন্স, সেন্টেন্সের ভিতরে নাউনের ব্যবহারটা কিভাবে আসে, কোন ভাবে, এটা আমরা দেখব। যেমন নাম্বার 1 দেখেন এখানে, শি বট এ পেয়ার অফ শুজ, সে কিনেছিল এক জোড়া জুতা। এই পেয়ার অফ শুজ এটা কিন্তু নাউন। এখানে এখানে শু যেমন নাউন, শুজ আমরা নাউন হিসেবে জানি, কিন্তু পেয়ার অফ শুজ এটা কিন্তু অবজেক্ট পজিশনে বসে আছে। এই অংশটা পুরো নাউন এবং এটা থিংসকে নির্দেশ করছে, অর্থাৎ কোনো বিষয়কে কিন্তু এটা নির্দেশ করছে, থিংসকে নির্দেশ করেছে। তো সঙ্গত কারণে দেখেন এখানে এই যে পেয়ার অফ শুজ, এই পেয়ার অফ শুজটা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই পেয়ার অফ শু এটা কিন্তু থিংসকে নির্দেশ করেছে। বাট সেকেন্ড যে উদাহরণটা রয়েছে, আই হ্যাভ এ পেট, এই পেট শব্দটা কিন্তু এখানে কাকে নির্দেশ করেছে? একটা এনিম্যাল, প্রাণীকে নির্দেশ করেছে। নাম্বার 3, এখানে যেটা আমরা দেখছি, ইজ দিস ইউর বুক, এই হয় কি তোমার বই, এখানে কিন্তু অবজেক্টকে নির্দেশ করেছে। নাম্বার 4, যেটা আমরা দেখছি, এই যে নাম্বার 4, মেনি পিপুল হ্যাভ এ ফিয়ার অফ ডার্কনেস, অনেক মানুষ তার অন্ধকারের ভয় করে, এখানে ডার্কনেস শব্দটা নাউন, কিন্তু এই ফিয়ার অফ ডার্কনেস এ পর্যন্ত কিন্তু আইডিয়া বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দেশ করেছে। একটু পূর্বে যে নাউনটা আমরা ক্লাসিফিকেশন করে আসলাম, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে ডার্কনেস শব্দটা কিন্তু প্রকৃতপক্ষে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর পরের যে এক্সাম্পলটা রয়েছে দেখেন, এই এক্সাম্পলে কিন্তু হি ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই, এখানে পার্সনকে নির্দেশ করেছে। এবং সর্বশেষ যে উদাহরণটা রয়েছে, দিস ইজ মাই স্কুল, এই স্কুল শব্দটা প্লেসকে নির্দেশ করেছে। তো সো দ্যাট আমরা এখানে যে জিনিসটা বলতে পারি, সো যে থিংস, এনিম্যালস, অবজেক্ট, আইডিয়া, পার্সন এবং প্লেস, এই জাতীয় কোনো বিষয়ের সম্পৃক্ততা যখন কোনো শব্দের ভিতরে বা শব্দ যুগলের মধ্যে পাওয়া যাবে, তখন কিন্তু সেটাকে আমরা আলটিমেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, সরি, সেগুলোকে আমরা নাউন বলবো। এবং
এই নাউনের ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা এখানে দেখবো যে যখন এই নাউনটা থিংসকে নির্দেশ করেছে, কোনো জিনিসকে, কখনো কোনো অবজেক্টকে বুঝিয়েছে, কখনো কোনো প্রাণীকুলকে বুঝিয়েছে, আবার কখন কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে বুঝিয়েছে যেমন ডার্কনেস, আবার কখনো কোনো পার্সনকে বুঝিয়েছে যেমন ব্রাদার, আবার কখনো কোনো প্লেসকে বুঝিয়েছে যেমন এখানে স্কুল, প্লেগ্রাউন্ড, আদার্স, এই ধরনের কোনো বিষয়ের সম্পৃক্ততা এখানে আসতে পারে। তো এইটা কেন আমি টিচিং দিচ্ছি, আপনাদের একটি প্রশ্নে আমি দেখলাম এখান থেকে প্রিভিয়াসলি মেবি 5 ইয়ার্স এগো আমি একটা প্রশ্ন দেখলাম। এই প্রশ্নের ভিতরে এরকম ধরনের একটা লাইন তুলে দেওয়া হয়েছে, এরকম একটা সেন্টেন্স ধরে নেন, এই সেন্টেন্সটা উঠিয়ে দেওয়া হয়েছে এবং উঠিয়ে দেওয়ার পরে এই যে ডার্কনেস শব্দটাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে, এই যে ডার্কনেস এই শব্দটাকে সিলেক্ট করা হয়েছে, এবং যখনই এই শব্দটাকে সিলেক্ট করে বলা হচ্ছে যে এটা আসলে কোন নাউন, এটা কোন নাউন, তাহলে আপনাকে কিন্তু এটা বলে দিতে হবে যে এটা হচ্ছে আইডিয়া এবং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটার কথা আমরা বলছি, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এই প্রশ্নে আসছে, আপনাদের পরীক্ষার প্রশ্নে এটা আসছে। তো সঙ্গতকরণের এই ধরনের বিষয়ের সম্পৃক্ততা আসতে পারে। এখানে যে উদাহরণগুলো আমরা দেখেছি, মেবি 6 এক্সাম্পল এখানে রয়েছে, এক্সাম্পলস। তো এর মধ্যে কিন্তু এই ডার্কনেস এই শব্দটাই কিন্তু একটু ভিন্ন ধর্মী, যেটা নাকি নাউন, যদিও এনইএসএস এটা সম্পৃক্ত করা হয়েছে সাফিক্স হিসাবে। তো এটা নাউন, কিন্তু কোন নাউন এই বিষয়টা কিন্তু একটু সন্দেহ পরিলক্ষিত হতে পারে। তো আমরা জানলাম যে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই জাতীয় প্রশ্ন মাঝে মাঝে আপনাদের আসবে। তো আমার মূলত যে আলোচনাটা এখানে আজকে মানে আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সারসাইজ, এই যে কারেক্ট দ্য সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন, এটা কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে, থাকার সম্ভাবনা খুব বেশি, কারণ গত বছর কিন্তু সেন্টেন্স কারেকশন আসেনি। সেন্টেন্সের মধ্যে ভুল থাকবে, মিস্টেক পজিশনকে খুঁজে বের করে ফাইন্ড আউট করে আপনাকে এই সেন্টেন্সটা কারেক্ট করতে হবে। তো এখানে কিন্তু মিস্টেক পজিশন আপনাকে বলে দেওয়া হবে না, আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে মিস্টেকটা কোথায় রয়েছে এবং কোন ভাবে এই মিস্টেক পজিশনকে আমরা সলভ পজিশনে নিয়ে আসব, এটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। অর্থাৎ সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের যে কোনো জায়গায় অর্থাৎ যে কোনো প্লেসে কিন্তু এই ভুলের সম্পৃক্ততা থাকতে পারে। তো আমরা এখানে কিন্তু খুবই সহজ কিছু মানে কারেকশন এখানে নিয়ে আসছি। নেক্সট ক্লাসে আমরা আরো ক্রিটিক্যাল কিছু কারেকশন আমরা আনার চেষ্টা করব এবং ভিন্ন ধর্মীয় আরো কিছু গ্রামাটিক্যাল আইটেম যেমন কমপ্লিটিং, তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন, এই জাতীয় কিছু তথ্য ভিত্তিক আলোচনা আমি করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। কিন্তু আপনাদের ক্লাসের সম্পৃক্ততা খুব কম দেখা যায়, এই জন্য আসলে ক্লাস নিয়ে খুব বেশি মজা পাওয়া যায় না। তো যাই হোক, আমরা এখানে মেবি 15 আহ, এখানে সেন্টেন্স কিন্তু ইনক্লুড করেছি এবং প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে কোনো না কোনো জায়গায় মিস্টেক পজিশন রয়েছে, এবং এই মিস্টেক পজিশনটাকে আমরা কি করব, আমরা সলভ করার চেষ্টা করব, এবং মিস্টেকটা কোন জাতীয় এবং কোথায় হয়েছে এবং কেন সেটা হবে না, এই জাতীয় বিশ্লেষণটা কিন্তু এখানে মূলত প্রয়োজন হবে। তো আমরা নাম্বার ওয়ান যেটা এখানে দেখছি, নাম্বার ওয়ানটা হচ্ছে কি, এই যে নাম্বার ওয়ান আমাদের যেটা এখানে, রুহুল ওয়েন্ট টু স্কুল, রুহুল কোথায় গিয়েছিল, ওয়েন্ট টু স্কুল, স্কুলে গিয়েছিল, ডিসপাইট অফ হ্যাভিং এ ফেভার, তার জ্বর আসার সত্ত্বেও সে গিয়েছিল। এখানে কিন্তু ছোট্ট একটা মিস্টেক রয়েছে, একেবারে একটা মানে কি বলা যায় নর্মাল মিস্টেক এখানে পরিলক্ষিত হয়েছে। তো আমরা যদি ট্রাই করি এটাকে তাহলে কিন্তু আমরা খুঁজে পাবো। যেমন দেখেন এখানে এই যে ডিসপাইট অফ, আমরা জানি এটা কিন্তু খুবই সাধারণ একটা ভুল। এই অফ শব্দটা, অর্থাৎ এই যে অফ প্রিপজিশন, এই প্রিপজিশনটা এই ডিসপাইট এর সাথে মানানসই নয়। অর্থাৎ ভাষা বলতে চাচ্ছে যে ডিসপাইট এর সাথে অফ কোনো প্রিপজিশনের সম্পৃক্ততা করা যাবে না, সঙ্গত কারণে এই ছোট্ট অর্থাৎ প্রিপজিশন অর্থাৎ এই অফটাকে যদি আমরা ভাইলেট করি, অর্থাৎ এটাকে বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট রয়েছে। যেমন দেখেন এই কারেক্ট সেন্টেন্স কিন্তু এই, এই আমরা কারেকশন করেছি ছোট্ট ভুলটা, রুহুল ওয়েন্ট টু স্কুল ডিসপাইট হ্যাভিং এ ফেভার। কিন্তু ইনস্পাইট শব্দটা যদি ব্যবহার করা হতো, বাট ওই যদি আমরা ব্যবহার করতাম ওই ইউজ ইন দিস পজিশন ইনস্পাইট, তাহলে কিন্তু আহ, মানে অফকোর্স এখানে কিন্তু অফ প্রিপজিশনকে স্টার্ট করতে হতো। সো আমরা এই যে
সমাধানটা আমরা করলাম কি, এই যে আপনাদের 1 নম্বর সলিউশন, রুহুল ওয়েন্ট টু স্কুল ডিসপাইট হ্যাভিং এ ফেভার, তাহলে আমরা শুধুমাত্র কিন্তু এই অফ প্রিপোজিশনটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, আর সব কিন্তু ঠিক হয়েছে। তো এই ছোট্ট ভুল, আসলে এরকম ধরনের ভুল কিন্তু আসার সম্ভাবনা খুবই কম, ক্রিটিক্যাল ভুল আসবে, কিন্তু বিভিন্ন ধরনের স্টুডেন্ট আপনাদের ক্লাসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণেই কিন্তু নর্মাল কিছু তথ্য দিয়েই কিন্তু ক্লাসগুলো শুরু করা হবে। তো আমরা নাম্বার 2 যেটা দেখছি এখানে, আই হ্যাভেন্ট সিন সুজান সিন 6 ইয়ার্স, সিন 6 ইয়ার্স, এখানেও একটা ছোট্ট ভুল দেখেন, আপনারা সহজেই এটাকে বের করতে পারবেন। দেখেন এই যে সিন্স যে শব্দটা আমরা দেখছি, এই সিন্সটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট না। সিন্স এবং ফরের ব্যবহার আমরা সবাই জানি যে সিন্সটা কোথায় বসে, পয়েন্ট অফ টাইম, এবং ফরটা বসে পিরিয়ড অফ টাইম, বাট 6 ইয়ার্স ইজ ট্রিটেড অ্যাজ এ পিরিয়ড অফ টাইম, নট পয়েন্ট অফ টাইম। সো সিন্সকে আমরা ইয়ে করে বাদ দিয়ে আমরা কিন্তু এখানে ফর বসিয়েছি। দেখেন এই যে ফর আমরা বসিয়েছি, ফর, এটুকুই শুধুমাত্র ভুল, বড় কোনো ভুল নয়। নেক্সট ক্লাসে আমরা ক্রিটিক্যাল কিছু ভুল নিয়ে কথা বলবো। অনুরূপভাবে এই প্রায় সেন্টেন্স গুলো দেখেন ছোটখাটো ভুলের সাথে সম্পৃক্ত, তো আমাদের কিন্তু সেন্টেন্স কারেকশন আসবে। আসবেই এমনটি বলা যাবে না, বিকল্প থাকবে, অর্থাৎ সেন্টেন্স কারেকশনে না আসছে, দেখা গেল যে কমপ্লিটিং আসলো, কমপ্লিটিং রুলস এর উপরে আমি আহ, চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলো নেয়ার, এবং প্রত্যেকটা ক্লাসের ভিতরে একাধিক গ্রামাটিক্যাল আইটেমের সম্পৃক্ততা করা। যেমন আমি দুইটা কমপ্লিট করলাম, দুইটা ট্রান্সফরমেশন করলাম, দুইটা আর্টিকেল করলাম, তারপরে দুইটা কি ভার্ব কারেকশন করলাম, এরকম ধরনের তথ্য ভিত্তিক ক্লাস আগামীতে আমি নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ 4, 5, 6টা আইটেমের উপরে 1, 2 বা 3টা করে আমি মানে সেন্টেন্স নিয়ে কথা বলার চেষ্টা করব আগামী ক্লাসে। তো আপনার ক্লাসে মনোনিবেশ করার চেষ্টা করবেন। তো আমরা নাম্বার 2 কে করলাম, শুধুমাত্র সিন্স কে কিন্তু চেঞ্জ করে ফর করেছি, এখানে দেখা যাচ্ছে, এই দেখেন সিন্স কে চেঞ্জ করে আমরা ফর করেছি, আর সব ঠিক আছে। এরপরে আমরা থ্রি থ্রি নিয়ে কথা বলবো। তো থ্রিটা এখানে কোন পজিশনে আছে দেখেন, নাম্বার 3, এই যে লিছা, লিছা ইজ বিজি অ্যাট দ্য ওয়ার্ক, লিসা কোন জায়গায়, অ্যাট দ্য ওয়ার্ক, ওয়ার্কে ব্যস্ত, কাজে ব্যস্ত। সুতরাং শি কান্ট মেক ইট অন টাইম, সে সো সে শি কান্ট মেক ইট অন টাইম, সে সময় মতো এটা করতে পারে না, লিসা কাজে ব্যস্ত, তাই সময় মতো এই কাজটা সে করতে পারে না। এখন দেখেন অ্যাট দি ওয়ার্ক, এই যে আর্টিকেলটা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই যে আর্টিকেল দি, এই দি আর্টিকেলটা এখানে কিন্তু আর্টিকেলের রুলস অনুযায়ী এই ওয়ার্কের পূর্বে দি আসার কোনো সুযোগ নেই। এই দি আর্টিকেল কিন্তু দেখেন এট দি ওয়ার্ক, এই যে পজিশনটা, এই পজিশনে কিন্তু দি কে কিন্তু অমিট করা হয়েছে, দি কিন্তু এখানে নাই, এই যে পজিশনটা দি নাই, এট দি ওয়ার্ক, অর্থাৎ এই দিটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। সো লিসা ইজ বিজি এট ওয়ার্ক, লিসা ইজ বিজি এট ওয়ার্ক, ওয়ার্কের পূর্বে দি বসনি এখানে বা বসে না, সো কান্ট মেক ইট অন টাইম, তাই সেটা সময় মতো করতে পারে না। তো আমরা কিন্তু কয়টা এখন করলাম, আমরা কারেকশন করেছি 3টা। এই 3টা কারেকশনই কিন্তু অত্যন্ত সহজ, এবং এখানে আজকে যেগুলো সম্পৃক্ত করা হয়েছে সবগুলো অত্যন্ত সহজ জিনিস। তো আমরা এরপর 4 নাম্বার সম্পর্কে কথা বলবো, আওয়ার ম্যাথমেটিক্স টিচার, আমাদের ম্যাথমেটিক্স টিচার অর্থাৎ গণিতের শিক্ষক ইজ গিভিং আজ, আমাদেরকে দিচ্ছে টু মাস টাস্ক, অনেকগুলো অনেকগুলো টাস্ক আমাদেরকে দিচ্ছে। এই ম্যাথমেটিক্স টিচার ইজ গিভিং আস টু মেনি টাস্ক, ইজ গিভিং আজ। তো এখানে দেখেন ম্যাথমেটিক্স টিচার ইজ গিভিং আস মাস টাস্ক, এই যে মাস শব্দটা কিন্তু আমরা এখানে যেটা লিখেছি একটু খেয়াল করেন, এই যে মাস, মাস শব্দটা কোথায় লিখলাম জন্য, এই যে মাস, মাস, এবং এখানে আমরা কি করেছি, ম্যানি, এই দুটোর পার্থক্য আপনারা জানেন, এটুকু শুধুমাত্র ভুল। ভুলটা হচ্ছে ছোট্ট একটা শব্দকে আমরা চেঞ্জ করেছি, মাসটাকে চেঞ্জ করে আমরা কি করেছি, মেনি দিয়েছি, এবং কেন আমরা মেনি ব্যবহার করলাম, এটাই হচ্ছে কথা। তো কি রাবেয়া আক্তার, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা, কি আপনি বুঝতে পারছেন? আমরা তো 4টি জি কারেকশনের স্যার। কথা বলছিলাম, এগুলো তো জানা জিনিস নাকি? আমি যেগুলো এখন কথা বলছি আপনার তো আমার মনে হয় খুবই জানা এবং নন, ছোটদের জন্য এই কাজগুলো হ্যাঁ বিশেষ হ্যাঁ, করে। জানি এগুলা। হ্যাঁ, জানা আছে। মাছ এবং মেনির ব্যবহারটা কেমন একটু বলেন তো দেখি, আমি শুনতে পাচ্ছি।
আমরা এখানে মেনি কেন ব্যবহার করলাম, মাস্ট ব্যবহার না করে? এটা কি বলতে পারেন? নলেজে আছে এখন? মেনি অল্পতে আর মাছ অনেক বেশি বোঝালে? তা কি হবে না আর কোনো বিষয় রয়েছে এখানে? একটা হচ্ছে পরিমাণ, একটা মেজারমেন্টকে নির্দেশ করছে, আর একটা কিন্তু কাউন্টিং পজিশনকে নির্দেশ করছে। এরকম কিছু কি হতে পারে? অর্থাৎ পরিমাপকে বোঝাচ্ছে একটা, একটা গণনার ক্ষেত্রে বোঝাচ্ছে একটা কাজ, দুইটা কাজ, তিনটা কাজ। আর পরিমাণটা হচ্ছে ওজন ভিত্তিক যে জিনিসগুলো দেওয়া হয়। এরকম কোনো কিছু হবে কি না একটু দেখেন তো। মেনিটা আমরা গণনার ক্ষেত্রে ব্যবহার করছি, কাউন্টিং পজিশনে। গণনার ক্ষেত্রে। জি জি। আর মাসটা আমরা মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করছি, যেটা গণনা ভিত্তিক নয় হ্যাঁ, ওজন। পরিমাপের ক্ষেত্রে। জি জি, এবার কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। আমি অত্যন্ত কিন্তু সহজ, আজকে আগেই বলেছি যে অত্যন্ত সহজ কিছু কারেকশন নিয়ে কথা বলবো। এরপরে আগামী যে ক্লাসটা আমি করব, ক্লাসটা এখনো দেয়নি, আপনাদের দিয়ে দেবো দেখি। এই ক্লাসে দেখবেন ভিন্ন ধর্মী ক্লাসে থাকবেন, তাহলে আমারও আগ্রহ বাড়বে টিচিং এর। কি বলা যায় যে কোয়ালিটিটাও ইমপ্রুভ হবে। সেখানে আমি চেষ্টা করেছি ক্লাসটা রেডি করার, সম্পৃক্ত করেছি অনেকগুলো গ্রামার আইটেম নিয়ে, যেমন ট্রান্সফরমেশন ওখানে করেছি, তারপরে মেবি আর্টিকেল করেছি, ভার্ব কারেকশন দিয়েছি, তারপরে সেন্টেন্স কারেকশন দিয়েছি, তারপরে আরো আরো যেন কয়েকটা, চার পাঁচটা আইটেমের উপরে ক্লাসটা তৈরি করেছি, সব একটা দুইটা তিনটা করে। এরকম ধরনের ক্লাসগুলো আপনাদের দরকার। একঘেয়েমি এরকম ধরনের একটা আইটেমের উপরে ক্লাস নেওয়ার আমার মনে হয় কোনো প্রয়োজন নাই। তো যাক, আমরা এখানে এরপর নাম্বার 5 দেখেন। নাম্বার 5-এ আমরা যেটা করেছি দেখেন, কি লিখছে? ডোন্ট অ্যাডভাইস হার। ডোন্ট অ্যাডভাইস হার, তাকে অ্যাডভাইস দিও না, উপদেশ দিও না। শি ওন্ট লিসেন, সে কিন্তু এটা শুনবে না। তো এখানে দেখেন ভুলটা কি রয়েছে। আমরা মিস্টেক পজিশনটাকে খুঁজে বের করি। এখানে কিন্তু একটা শব্দ রয়েছে, এই যে অ্যাডভাইস। দেখেন অ্যাডভাইস শব্দের অর্থ কি? অ্যাডভাইস শব্দের অর্থ উপদেশ। 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 এখন যদি the meaning of this word is upodesh, then it is treated as a noun. But the meaning of this word is upodesh দিয়া, অর্থাৎ giving advice, তখন কিন্তু then the word must be treated as a verb. But here is the position of verb. So advice CE is treated as a noun. So it will be changed into advised HE. ক্লিয়ার কিনা? দেখেন এখানে আমরা কিন্তু এই যে আমরা উদাহরণ এটা দেখাচ্ছি এখানে, এই যে অ্যাডভাইসটা, ভিন্নতা শুধুমাত্র স্পেলিং এর এবং বানানের ভিন্নতা। বানানের ভিন্নতা এখানে যে জিনিসটাকে সম্পৃক্ত করেছি আমরা, দেখেন অ্যাডভাইসের বানানটা একটু খেয়াল করেন, এই যে এস, বাট এখানে কিন্তু দেখেন সি। কি বোঝা যাচ্ছে কি আমার কথা? বুঝতে পারেন? জি স্যার, বুঝে যাচ্ছে। বাট সিই যখন আমরা ইনক্লুড করলাম, এখানে অ্যাড করলাম, তখন দ্য ওয়ার্ড ইজ ট্রিটেড অ্যাজ এ নাউন, বাট এইচ ই, the word is treated as a verb. Here is the position of verb. So the word advertise অর্থাৎ he is appropriate in this position. ওকে, বুঝতে পেরেছেন বোধ হয়। তো আমরা কিন্তু ছোট্ট ছোট্ট ভুল দেখাচ্ছি, একেবারেই ছোট ছোট নর্মাল কিছু ভুল আমরা এখানে খুঁজে পাচ্ছি এবং এগুলোকে দেখানোর চেষ্টা করছি। নাম্বার 6 এ দিয়ে আমরা কথা বলবো এখন। নাম্বার 6 দেখি আমরা একটু। নাম্বার 6, তো আমরা এখানে নাম্বার 6 দেখেন, মাই মাদার কুকস রাইস স্টারডে। এখন স্টারডে শব্দটা কিন্তু ইন্ডিকেট দ্য প্রিভিয়াস ডে, অর্থাৎ পিছনের কোনো দিনকে নির্দেশ করেছে। সো দা টেন্স মাস্ট বি ট্রিটেড অ্যাজ এ পাস্ট ইনডেফিনিট টেন্স, বাট হিয়ার ইজ দ্য পজিশন অফ ভার্ব ইজ ট্রিটেড অ্যাজ এ প্রেজেন্ট। এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট। সো এটাকে পরিবর্তন করতে হবে। কুকস, এটা কিন্তু কি আছে, মাই মাদার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো ইফ দ্য সেন্টেন্স is stated as a present indefinite tense, the word cook is correct.
যেহেতু এই সেন্টেন্সটা স্টার্টে এই যে একটা স্বতন্ত্র অর্থকে নির্দেশ করেছে, তাই এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না হয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সঙ্গত কারণে মাই মাদার কুক না লিখে আমরা মাই মাদার কুক লিখবো। রাইস স্টার্ট, যেহেতু স্টার্ট এটা প্রিভিয়াস কোনো ডেকে নির্দেশ করেছে। তো আমরা এখানে দেখেন এই যে কুক, এই শব্দটা কিন্তু আমরা এখানে চেঞ্জ করেছি শুধুমাত্র। এগুলো ছোট ছোট ভুল, একেবারেই সাধারণ কিছু ভুল আমরা এখানে পাচ্ছি। এভাবে দেখেন অ্যাকর্ডিংলি অল অফ দ্য সেন্টেন্সেস আর সেম, এখানে কিন্তু সব সেন্টেন্স গুলো সেম, এবং কি করা হয়েছে, খুব সংক্ষিপ্ত পরিসরে ছোট্ট ছোট্ট ভুলকে এখানে নিয়ে এসে ওই ভুলটাকে সংশোধন করে তুলে ধরা হয়েছে। তো আমরা আজকের এই ক্লাস যেটা আমরা দেখলাম, এই ক্লাসগুলো কিন্তু অত্যন্ত সহজ এবং সাবলীল ভাবে তুলে ধরা হয়েছে। আপনারা এই 15টি, এই যে আমরা 15 আইটেম দিলাম এখানে, এই 15 আইটেম যে ভুলটা রয়েছে অর্থাৎ মিস্টেক পজিশনটা রয়েছে, এটাকে একটু ফাইন্ড আউট করবেন, এবং ফাইন্ড আউট করার পরে মানে কারেক্ট ওয়ার্ডটাকে আপনারা ব্যবহার করবেন, এবং কেন এই ওয়ার্ডটা না হয়ে ওই ওয়ার্ড হবে, এই জাতীয় মানে বিষয়গুলো আপনারা অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, তাহলে পরীক্ষার উপরে এর একটা পজিটিভ প্রভাব আসবে। তো আপনি যে ক্লাসটা এখানে দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখেন তো এই 15 সেন্টেন্সেস এর মধ্যে আপনার কোনোটা কোনো মানে অজানা আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখেন এক নজরে। 15, আমি কিন্তু 6 পর্যন্ত কথা বলেছি, এরপরে 7 থেকে 15 পর্যন্ত এক নজরে একটু দেখেন, কোনোটায় অ্যান্সার নিচে দেওয়া আছে, উপরে সেন্টেন্স রয়েছে। কোশ্চেন আছে কিনা আপনার? কি রাবে আক্তার, দেখছেন প্রশ্নগুলো, কি দেখছেন? হ্যাঁ, হ্যাঁ দেখতেছি দেখেন, স্যার। এটা কিন্তু কোনোটাই আমার কাছে কোনো প্রশ্ন আছে কিনা, এরপরে আপনার অন্য কি কথা আছে আমি শুনবো, পরীক্ষা সংক্রান্ত বা আদার্স যদি কোনো কথা থাকে তাহলে আমি শুনবো। এবং নেক্সট ক্লাস, অর্থাৎ সোমবারে আমি ক্লাস নিই, এদিন নিতে পারিনি, এই সোমবারের ক্লাস, এই ক্লাসগুলো একটু থাকবেন, দেখবেন যে অনেক উপকার হবে। আমি পরবর্তী ক্লাসগুলো একটু ভিন্ন ধর্মী ভাবে আপনাদেরকে নেওয়ার চেষ্টা করব। ক্লাসে অ্যাটেন্ড না করার কারণে এই ক্লাসগুলো আসলে প্রাণহীন হয়ে পড়ে। দেখেন 15 সেন্টেন্স পর্যন্ত পুরো প্রশ্ন আছে কিনা। স্যার, আমার বাসা তো বরিশালে, আমি তো এই অনলাইনেই ক্লাস করতে পারি। তাও তো হয় কি, এই ব্যাচটা একটু হয়তো 2-1 ঘন্টা আগে জানাই দেয়। যদি একটু 2-3-4 ঘন্টা সময় আগে জানাই তো সবসময় অনলাইনে আচ্ছা, থাকি না, বা আগামী টিউশন আগামী থাকে। সোমবার তারপর শোনেন, আগামী সোমবার, প্রতি সোমবার এখন থেকে যে কয়দিন পরীক্ষা না হবে, প্রতি সোমবার আমি 4টায় ক্লাস নেবো ইনশাল্লাহ। ওই বিকাল ঠিক আছে, 4টায়। প্রতি সোমবার বিকাল 4টায় আমি ইনশাল্লাহ ক্লাস নেব। আজকে মানে একটু আগেই জানানো হয়েছে, আমি আসলে ক্লাসটা নিতে পারতাম কিনা এই একটা কনফিউশন ছিল। তো প্রতি সোমবার বিকাল 4টায় আমি ইনশাল্লাহ ক্লাস নেব, এবং ক্লাসে একটু ভিন্ন ধর্মী কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, দেখি পারি কিনা। তো এই 15 যে সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা আপনার? ছোট ছোট ভুল কিন্তু সবগুলো, মানে মেজর কোনো মিস্টেক। স্যার 10 নাম্বার টপিকটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ দেখছি আমি। 10, হ্যাঁ হ্যাঁ 10 নাম্বার। 10, 10 যেটা আমি দেখছি, এই যে 10 নাম্বার, এই তো, দ্য বয় স্টাডিড। বয় কি করেছিল? স্টাডিড, অধ্যয়ন করেছিল, নাকি বালকটি অধ্যয়ন করত? ইংলিশ। পড়তো। স্টাডি শব্দের অর্থ কি? পড়া না? অধ্যয়ন করা বা পড়া। হ্যাঁ When his হ্যাঁ। father came home from work, বালকটি পড়ছিল যখন নাকি তার পিতা এসেছিল তার বাড়িতে, অর্থাৎ বাড়িতে এসেছিল তখন বালকটি পড়ছিল। এখন দেখেন, এটা একটু আসলে আলোচনা করার মতো বিষয়। এই যে হোয়েন একটা কনজাংশন আছে, খেয়াল করেন, দেখছেন, এই যে আমি রাউন্ড করলাম জি হোয়েন স্যার। দেখা যাচ্ছে, এই কনজাংশনটা কিন্তু ব্যবহার হ্যাঁ হয়। হ্যাঁ এটা হচ্ছে কনজাংশন। আমরা পার্টস অফ স্পিচকে ক্লাসিফিকেশনটা যদি দেখি, তাহলে কনজাংশন একটা আছে না, ওই যে নাউন প্রোনাউন দুইটি সেন্টেন্স কে যুক্ত, হ্যাঁ। জি জি, দুটা সেন্টেন্স যুক্ত করতে পারে, আবার দুইটা ওয়ার্ড কেও যুক্ত করতে পারে। পারে কি পারে না? যুক্ত করতে, দুইটা হ্যাঁ। ওয়ার্ড কেও যুক্ত করতে পারে, রহিম এন্ড করিম। এন্ড কিন্তু কি এখানে কনজাংশন না, এন্ড নাকি?
রহিব এবং করিবকে যুক্ত করেছে, জি এন্ড স্যার, কি বলবেন আপনি? পারে পারে। তো দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে। তো এই কোন দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে এই আলোচনায় গেলে আবার অনেক লেন্থি হয়ে যাবে। যেমন এটা সিম্পল সেন্টেন্সে বসতে পারে কিনা সে আলোচনা দরকার নাই, তবে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই একটা কনজাংশন থাকে, তাই কিনা? কম্পাউন্ডের মধ্যে থাকে, আবার কমপ্লেক্স জি স্যার। সেন্টেন্সেও থাকে। তবে হোয়েনটা হচ্ছে এমনই একটা কনজাংশন যেটা নাকি কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? when conjunction জি স্যার। used in the position of কি কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে এটা বোধহয় আমাদের জানা আছে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা স্বাধীন সেন্টেন্স থাকবে এবং একাধিক পরাধীন সেন্টেন্স থাকতে পারে। এটা কি জানা আছে? একটা স্বাধীন জি সেন্টেন্স স্যার, জানা এবং আছে। তার উপরে ভিত্তি করে একাধিক পরাধীন সেন্টেন্স থাকতে পারে। আমি কিন্তু বাংলায় বলছি কথাটা, ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যাই বলি না কেন, এটা কিন্তু একটা থাকবে আর অনেকগুলো কি নির্ভরশীল ক্লজ তার উপরে তার মধ্যে থাকতে পারে। তো এই যে সেন্টেন্সটা আমরা এখানে দেখেছি, দ্য বয় স্টাডিড, বালকটা অধ্যয়ন করছিল যখন তার পিতা বাড়ি এসেছিল। এখানে তো দুই পাশে দুইটা সেন্টেন্স রয়েছে, হোয়েনের প্রথমে একটা রয়েছে এবং শেষে একটা রয়েছে। তো এখন পরবর্তী প্রথম যে অংশটা রয়েছে এই অংশটা কিন্তু প্রকৃতপক্ষে কোন টেন্সে আছে? দ্য বয় স্টাডিড কোন টেন্সে রয়েছে? তো পাস পাস্ট টেন্সে। ইনডেফিনিট টেন্সে রয়েছে, তাই তো? পাস্ট হ্যাঁ। টেন্সে রয়েছে। এটা দেখেন এই যে নাম্বার 10, এবং আমরা কি নিয়ে কথা বলছি? এই যে এইটা নিয়ে কথা বলছি, তাই তো? এটা নিয়ে কথা বলছি আর এটা নিয়ে কথা বলছি। এই যে হোয়েনটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, হোয়েন, এটা নিয়ে কথা বলছি। তো এটা তো কনজাংশন আমাদের চলেই গেল, এই যে কনজাংশন। এখন এই স্টাডি নিয়ে কথা। তো স্টাডিটাকে এখানে কিন্তু স্টাডিং করা হয়েছে এবং দেখেন তার পূর্বে একটা ওয়াজ লাগানো হয়েছে। এখন আপনি পড়ছেন, আপনার আব্বা বাড়ি আসছে, তো আপনার কাজটা কি চলমান? আপনার কাজটা কি চলমান না চলমান না? আপনি পড়ছেন আব্বা বাড়ি এসেছে, তাহলে আপনার কাজটা তো চলছে, পড়া কাজ নাকি? আমার পাসটা চলমান, হ্যাঁ চলমান। চলমান। কিন্তু এটা কি আজকের কথা না এর আগের কথা? আমি বাংলায় বুঝাচ্ছি, একেবারে বাংলা। এটা কি এখনকার কথা না পরের কথা না আগের কথা? এখনকার কথা, এটা তো চলমান। এখনকার। কিন্তু আপনার পড়াটা কি চলমান না আগে থাকতে শুরু হয়েছে এবং এখনো চলছে, এরকম না? হ্যাঁ, আগে শুরু হয়েছে, এখনো চলতেছে আর কি পড়াটা। এরকম না? তাহলে এটা কি প্রেজেন্ট জি কন্টিনিউয়াস হবে স্যার। না পাস্ট কন্টিনিউয়াস হবে না পাস্ট ইনডেফিনিট হবে? পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট হবে। কন্টিনিউয়াস। কেন পাস্ট কন্টিনিউয়াস হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো সরি, যদি চলমান। যদি একটু পাস্ট দেখেন, কন্টিনিউয়াস। আমি একটু বলি দেখেন, এই যে অংশটা এখানে রয়েছে আমি একটু ক্লিয়ার করি। এই হিজ ফাদার কেম হোম ফ্রম ওয়ার্ক, এই যে হিজ ফাদার কেম হোম ফ্রম ওয়ার্ক, এই যে এই কেম হোম যে অংশটা রয়েছে এই কেম হোমটা কিন্তু পাস্ট টেন্সকে নির্দেশ করেছে। সো হোয়েন হচ্ছে সাজ এ কনজাংশন, এমনই ধরনের একটা কনজাংশন যা কিন্তু ইন্ডিকেট করে বোথ সাইড, বোথ সাইড ইজ সেম। যখন কনজাংশনটা ব্যবহার করা হবে দুইটা সেন্টেন্সের মধ্যবর্তী স্থানে, তখন বোথ সাইডে একই টেন্সকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আপনি এই অংশটাকে চেঞ্জ করতে পারছেন না পাস্ট ইনডেফিনিট, তাই এটাকে পাস্ট কন্টিনিউয়াস করে দিতে হচ্ছে, এই যে এই অংশটাকে পাস্ট কন্টিনিউয়াস করে। হ্যাঁ। ক্লিয়ার? যদি দেখেন মজার ব্যাপার, এই অংশটা যেটা জি কিন্তু স্যার, এখনই জি এরো স্যার। দিচ্ছি, এই অংশটা যদি কেম না হয়ে কাম হতো এই জায়গাটায়, তাহলে এটা কিন্তু ইজ স্টাডিং হতো। আমার পড়া কাজটা চলমান কন্টিনিউয়াস, এবং এপাশে বাবার বাড়ি আসাটা তিনি যদি এখন আসে তাইলে প্রেজেন্ট। তাহলে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তিনি আগে এসেছে বিধায় এটা পাস্ট কন্টিনিউয়াস। এই হোয়েন যুক্ত ক্লজের উভয় পাশে একই টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু একটা অংশ যদি চলমান থাকে সেটা মানে পূর্ববর্তী পরবর্তী অংশের উপরে ভিত্তি করে, যদি পরবর্তী অংশটা পাস্ট টেন্স হয় তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস, যদি পরের অংশটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি কি বোঝাতে পারলাম কিনা? কন্টিনিউয়াস। জি বোঝা স্যার, গেছে? অবশ্যই। আপনি ক্লিয়ার না হলে আমাকে জি বলেন, স্যার। এখন বিষয় না।
না মানে স্যার বুঝতে এর পারছি। পরবর্তী অংশ পাস্ট টেন্স হলে পূর্ববর্তী অংশটা চলমান প্রক্রিয়া প্রকাশ পেলে এটা পাস্ট কন্টিনিউয়াস। আর যদি পরবর্তী অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রথম অংশটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাই হচ্ছে সূত্র। ক্লিয়ার কিনা? জি স্যার। কোনো প্রশ্ন আছে? যে কোনো না ধরনের এটাই প্রশ্ন ছিল। থাকলে নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে বলবেন। এটা আমি বোঝাতে পেরেছি কিনা সেটা বলেন, যেন এমনি বলেন না যে স্যার বুঝে গিয়েছে। এই না জাতীয় স্যার সমস্যা বুঝতে পারছি, আসলে ঠিক আছে। সমাধান করবেন এভাবে। হোয়েন মাঝখানে বসে আছে, এই হোয়েনের পরে দেখেন যে অংশটা রয়েছে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তা হোয়েন যুক্ত সেন্টেন্সের যদি আমরা পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট পাই তাহলে তার পূর্বের অংশের হিসাবটা হচ্ছে এটাকে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস করতে পাস্ট হবে। কন্টিনিউয়াস। জি জি। আর এই অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে এই অংশটা হবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? কন্টিনিউয়াস। জি জি জি। জি স্যার। এপাশে পাস্ট ইনডেফিনিট, এপাশে পাস্ট কন্টিনিউয়াস। আর পরের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রথম অংশ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে সূত্র। ওকে। তো আমরা এর নেক্সট জি স্যার। অন্যগুলো দেখেন, অন্যগুলো ঠিক আছে কিনা। 11, 12, 13, 14, 15 এ পর্যন্ত আমরা কিছু ক্রিটিক্যাল গ্রামার করাবো। দেখি ক্লাসে থাকবেন, ক্লাসে থাকলে দেখবেন আমারও ভালো লাগবে। আমার তো একেবারে মানে মনে হয় যেন নিষ্প্রাণ একটা ক্লাস নিতে ভালো লাগে না। দেখেন অন্যগুলো। পনেরো নাম্বারে প্রিফার, এখানে আচ্ছা, তো দেখছি দেখছি দেখছি। প্রিফারড, দেখি আমরা 15 নাম্বার। আই প্রিফার চকলেট মিল্ক শেক, হ্যাঁ চকলেট মিল্ক শেক দেন ভ্যানিলা আইসক্রিম। এই ভ্যানিলা আইসক্রিমের চেয়ে চকলেট মিল্ক শেক, যেটা চকলেটের মধ্যে মিল্ক শেক বলতে দুধের স্বাদ যে চকলেটটার মধ্যে আছে, বোঝা গেছে কিনা? ওটা যারা খায় তারা ভালো বলতে পারবে, আমি আসলে ওইগুলো তো খাই না, আমি হ্যাঁ হ্যাঁ, জি স্যার ভালো বলতে বুঝছি। পারবো না। তো যাই হোক, এই মিল্ক শেক সমৃদ্ধ যে চকলেটটা, এইটা আমি ভ্যানিলা যেটা রয়েছে এর থেকে বেশি পছন্দ করি, ভ্যানিলা আইসক্রিমের থেকে বেশি পছন্দ করি এইটা। তো এখানে দেখেন যে বিষয়টা আমরা দেখছি, সেটি হচ্ছে আমরা একটু কি ব্যাপার আপডেট, আপনি কি দেখতে পাচ্ছেন নাকি? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। কই আমি দেখতে পাচ্ছি না কেন? আমারটা হারিয়ে গেল কেন? স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছেন? বর্তমানে নাই, স্ক্রিনের লেখাটা এই তো, সরে এই গেছে আর জন্য তো কি। আমার বোধ হয় এটা কেটে গিয়েছে মনে হচ্ছে। কন্টিনিউ। না, সময়টা শেষ হয়ে গিয়েছে। এখন ওইখানে দেখা তো আমার যাচ্ছে নাকি? 30 দেখতে মিনিট পাচ্ছেন? দেখেন সময় তো। ওভার হইল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ জি স্যার আসছে। আবার আমি কারেক্ট জি দিয়েছি। স্যার আসছে। একটু আমরা দেখি আপনার 15 নম্বরের কথা, তাই না? এই 15 নাম্বার যেটা রয়েছে এখানে একটু আমরা জি খেয়াল স্যার। করি। 15 নাম্বারটা আমাদের প্রশ্ন হচ্ছে প্রিফার। এই প্রিফার শব্দের অর্থ কি যেন? পছন্দ করা, তাই না? প্রিফার কি? জি পছন্দ স্যার। করা। পছন্দ করা। তো পছন্দ আমরা করা। এখানে এই যে প্রিফারে, এটাকে আমরা একটু সিলেক্ট করি, প্রিফার। এখানে দেখেন প্রিফার রয়েছে, এই যে প্রিফারে প্রিফার। তারপরে এরপরে কিন্তু এ লিখেছে, এ চকোলেট মিল্ক শেক টু হ্যাঁ ভ্যানিলা। এখন দেখেন এইখানে কিন্তু দেন, খেয়াল করেন। বাট এখানে এসে কিন্তু সে ভদ্রলোক নাই, এখানে কি হয়ে গেছে দেখেন তো, টু বসছে। এখানে তো আর্টিকেলের ব্যবহার আনছে না, এ ব্যবহার করা হয়েছে। আমি দুইটা জায়গায় কিন্তু এখানে আপনাকে আমি কথা বলার চেষ্টা করেছি, দেখেন। এই যে একটা জায়গা, এই যে এ, এখানে কিন্তু নাই, আছে নাকি এ? নাই। না আর নাই। এই যেখানে দেন রয়েছে, এই দেন কি এখানের মধ্যে আছে? না দেন তো নাই। উঠে গেছে।
তাহলে আমরা দুইটা জায়গায় কাজ করেছি এই সেন্টেন্সের মধ্যে। আস্তে আস্তে কিন্তু একটু কঠিনের দিকে যাচ্ছে। তো প্রথমে হচ্ছে একটা আর্টিকেলকে আমরা ইনসার্ট করেছি, তাই না? আই প্রিফার, আমি পছন্দ করি। চকোলেট মিল্ক শেক, করি। এটা কিন্তু ডেফিনিট নয়, ডেফিনিট নয়, কিন্তু একটিকে নির্দেশ করছে, নির্দিষ্ট একটি, যে ওই চকলেটটি না। মিল্ক শেক চকলেট একটা পছন্দ করি, অনেকগুলো চকলেট, এই চকলেটের মধ্যে যে কোনো একটা আমার হলেই হয়, কিন্তু একটা চকলেট আমি পছন্দ করি। এখন এই জন্য এখানে কিন্তু এ কে দিয়ে, এই এ দিয়ে একটি চকলেটকে বোঝানো হয়েছে, সেই চকলেটটার মধ্যে এই গুণ মানটা থাকবে, অর্থাৎ মিল্ক শেকটা তার মধ্যে থাকবে এই চকলেটের মধ্যে। এই জন্য আমরা এ ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করেছি। যদি এই চকলেটটা ডেফিনিট হতো তাহলে আমরা দি ব্যবহার করতাম এখানে, এবং এখানে আর্টিকেলটা কিন্তু অবশ্যই সম্পৃক্ত করতে হবে, যেহেতু অনেকগুলো চকলেটের মধ্য থেকে আমি একটা চকলেট পছন্দ করি, এক বস্তা তো আমি খেতে পারবো না, আমার জন্য একটা বা দুইটা চকলেট, তো এখানে এ আমরা দিয়েছি। এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল হিসাবে, সরি, ইনডেফিনিট আর্টিকেল হিসেবে। আর এইখানে যে দ্যানটা ব্যবহার করা হয়েছে, খেয়াল করেন, এই যে দ্যান, এই দ্যানটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি সাইন। ডিগ্রি কি মনে আছে? মনে পড়ে ডিগ্রি তিন প্রকার: জি স্যার, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ, তো কম্পারেটিভ। আমরা এই দ্যানটাকে ব্যবহার করি কম্পারেটিভ ডিগ্রিতে, নাকি কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি। জি তো